শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার আগের ক্লাসগুলো করেছো। এর আগের দিন আমি ভঙ্গিল পর্বতের যে মহীখাত তত্ত্ব সেটি বুঝিয়েছিলাম। আজকে হবে খুব গুরুত্বপূর্ণ পাত সংস্থান তত্ত্ব ভঙ্গিল পর্বত। পাত সংস্থান তত্ত্ব তোমরা ক্লাস 8-এ পড়েছো, হয়তো খুব ডিটেলসে পড়োনি, কিন্তু মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে। পাত সংস্থান তত্ত্বের গুরুত্বটা কি? গুরুত্ব হচ্ছে আমরা পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপকে, ভূগাঠনিক প্রক্রিয়াকে, ভূমিকম্পকে, আগ্নেয়গিরিকে ইত্যাদি যে বিভিন্ন আমাদের প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, ভূগাঠনিক বা ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে আমরা এখন পাত সংস্থানের তত্ত্বের আলোকে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এবং এটাই হচ্ছে লেটেস্ট, একদম সর্বশেষ ভূমিরূপ সম্পর্কে, ভূগঠন সম্পর্কে একটা লেটেস্ট মতবাদ, সর্বাধুনিক মতবাদ। এবং এটা দিয়ে মোটামুটি আমরা যে কোনো ঘটনাকে এক্সপ্লেন করতে পারি, যে কোনো ভূগাঠনিক ঘটনাকে এক্সপ্লেন করতে পারি। তাহলে এই মতবাদ কে করেছিলেন? এই মতবাদের প্রবক্তা, এটা কিন্তু কোনো একক কারো কোনো বিজ্ঞানীর, ভূবিজ্ঞানীর মতবাদ নয়। অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নানা বিষয়ে নানা গবেষণা চলেছে। উইলসন বলে একজন বিজ্ঞানী, তিনি J.T. উইলসন 1965-এ পাত কথাটি বলেছিলেন। তারপরে দেখা গেল হোমসের পরিচালন স্রোত তত্ত্ব দিয়ে তার ভূ অভ্যন্তরের যে গঠন প্রক্রিয়া সেটাকে ব্যাখ্যা হলো। তারপরে মর্গান, ম্যাকেঞ্জি, পিচো, এরা নানা রকম বৈজ্ঞানিক তথ্যের সূত্র ধরে একটা সামগ্রিকভাবে যে তত্ত্ব তৈরি করলেন, সেটাকে পিচো একটা কমপ্লিট সর্বাঙ্গীন রূপ দিলেন। এবং এই জন্য পিচোকে বলা হয় যে পাত সংস্থার তত্ত্বের জনক, কিন্তু ক্রেডিটটা কিন্তু সব বিজ্ঞানীরই সমবেতভাবে। এটা 1968-এ মোটামুটি এর প্রতিপাদ্য বিষয়টি এস্টাবলিশড হয়েছিল। পরে এটা পিচো একটি বইয়ের আকারে এটা প্রকাশ করে। তাহলে এর মূল বিষয়গুলো কি? মূল বিষয়গুলো কি তোমরা জানো যে কি, এটা ক্লাস 8-এ পড়েছো। মূল বিষয়গুলো হচ্ছে পৃথিবী কতগুলো কি টুকরো টুকরো পাত দিয়ে তৈরি। একটা যেমন ফুটবলের বিভিন্ন অংশগুলো একটা লেস দিয়ে দিয়ে আটকানো থাকে, সেরকম একটা ফুটবল যদি পৃথিবী ধরে নিই, তাহলে বিভিন্ন অংশগুলো এক একটা পাত, কোনোটা বড় পাত, কোনোটা ছোট পাত ইত্যাদি অসংখ্য পাত দিয়ে তৈরি। সেটা চাপের ফলে একটা কি একটার সঙ্গে একটা আটকে আছে। কিন্তু তাই বলে এটা নয় যে এগুলো 2 নম্বর হচ্ছে পৃথিবী, 1 নম্বর হচ্ছে পৃথিবী কতগুলো পাত দিয়ে তৈরি, 2 নম্বর হচ্ছে এই পাতগুলো কটা বড় বড় 7টা, উত্তর আমেরিকীয়, দক্ষিণ আমেরিকীয়, আটলান্টিক, এই যে আমরা এখানে দেখছি এই গ্লোবে দেখছি যে আটলান্টিক মহাসাগরের একটা পাত, উত্তর আমেরিকীয় পাত, দক্ষিণ আমেরিকীয় পাত, প্রশান্ত মহাসাগরীয়, পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে একটা পাত, এশিয়া এবং ইউরোপ জুড়ে একটা ইউরেশীয় পাত, তারপরে আফ্রিকায় আফ্রিকীয় পাত। এই ইউরেশীয় পাতের সঙ্গে আবার তার পশ্চিম প্রান্ত কিছুটা আটলান্টিক মহাসাগর ঢুকে গেছে, আফ্রিকার পশ্চিম প্রান্তও আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেছে। আর ইউরেশীয় মহাদেশের দক্ষিণ দিকে আমাদের কি ভারতীয় ইন্দো অস্ট্রেলিয়ান পাত, ভারত অস্ট্রেলীয় পাত, সেটি বেশিরভাগ এই যে এখানে ইন্ডিয়া হচ্ছে মহাদেশ, আর এখানে ভারত মহাসাগর নিয়ে, এখানে ফিলিপিন্স নিয়ে, অস্ট্রেলিয়া নিয়ে, এটা বিটাও কিন্তু একটা বিরাট পাত। তার বেশিরভাগটাই হচ্ছে মহাসাগরীয় আর অল্প অংশ হচ্ছে মহাদেশীয়, আর নিচে হচ্ছে অ্যান্টার্কটিকা পাত। তাহলে এরকম 7টি বড় পাত আছে, মাঝারি পাত আছে 8টি। যেমন এইখানে উত্তর আমেরিকার উপকূলে এখানে
কোকোয়া পাত, এখানে একটা ছোট পাত আছে। হ্যাঁ, এখানে হচ্ছে নাচকা পাত, দক্ষিণ আমেরিকার উপকূলে এখানে নাচকা পাত, এরকম এটা হচ্ছে মাঝারি পাত। ফিলিপিন্সকে ঘিরে ফিলিপিন্স পাত, এগুলো হচ্ছে মাঝারি পাত। এরকম আছে হচ্ছে 8টি, আর ছোট হচ্ছে 20টি। এছাড়া অসংখ্য ছোট ছোট পাত আছে, আরও ছোট ছোট পাত আছে, সেগুলো আমরা এখন সব কিছু আবিষ্কৃত হয়নি। যখন কোনো ঘটনা ঘটে তখন নানা রকম স্টাডি করে দেখা যায় সেখানে একটা ছোট পাত কোথাও নড়াচড়া করছে। তাহলে এবার মূল বিষয়গুলো কি? প্রথমেই বলেছি মূল বিষয়গুলো, তাহলে মতবাদ হয়ে গেল। মূল বিষয় হচ্ছে, মূল বিষয়ের মধ্যে আমরা দেখলাম যে অনেকগুলো পাত নিয়ে গঠিত, আর পাতগুলির গড় গভীরতা 100 কিমি। 100 কিমি পাতগুলি অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে ভাসছে। এই যে এখানে অ্যাসথেনোস্ফিয়ার এখানে দেখিয়েছি। অ্যাসথেনোস্ফিয়ার হচ্ছে ভূমণ্ডল এবং শিলামণ্ডলের ভূমণ্ডলের ওপরের অংশটা, সেটা হচ্ছে 70 থেকে প্রায় 220 কিলোমিটার গভীরতায় অ্যাসথেনোস্ফিয়ারের উপরে এই পাতগুলো ভাসছে। আর এই পাতের শেষ অংশকে বলা হয় পাত সীমানা। এই যে এই পাতটার একদম শেষ অংশ পাত সীমানা। পাত সীমানা বলে বা প্লেট মার্জিন বলে। আর এগুলো কিসের জন্য সরে যাচ্ছে? এর নিচে অ্যাসথেনোস্ফিয়ারে যে পরিচালন স্রোত হচ্ছে তার প্রভাবে, পরিচালন স্রোত যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তখন তার ওপরের এই পাতগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই পরিচালন স্রোত হচ্ছে অর্ধসান্দ্র থেকে তরল অবস্থায় যাচ্ছে, যখন চাপটা কমে যাচ্ছে তরল অবস্থায় যাচ্ছে, এটা সান্দ্র অবস্থায় আছে, যে তরল অবস্থায় যাচ্ছে এবং তার উপরের পাতগুলোকে কি সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এই বিভিন্ন যে আমাদের পরিবর্তনগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই পাত সীমানায় হচ্ছে, প্লেট মার্জিনে হচ্ছে। মাঝখানের অংশ মোটামুটি কি সেখানে কোনো বিশেষ পরিবর্তন হচ্ছে না, একে বলা হচ্ছে ক্রোটন। হ্যাঁ, ক্রোটন যেগুলো সেগুলো একটু অপরিবর্তিত থাকছে। এবার তাহলে যদি পাত সীমানার বরাবরই যদি আমাদের বেশি ভূ আন্দোলন হয়, বিভিন্ন ভূ গাঠনিক প্রক্রিয়া কাজ করে, সুতরাং পাত সীমানা সম্পর্কে আমাদের একটু বিশেষ আলোচনার দরকার। পাত সীমানাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, এটা তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। প্রতিসারী গঠনগুলো অভিসারী বা ধ্বংসাত্মক এবং নিরপেক্ষ। এখানে এটা ধ্বংসও হচ্ছে না, এখানে পাত গঠনও হচ্ছে না। এখানে কি বলছে? প্রতিসারী বা গঠনগুলো কি, যে এখানে দুটো পাত, এই যে দুটো পাত ধরো রয়েছে, এই যে নিচে অ্যাসথেনোস্ফিয়ার, তার উপরে দুটো পাত ভাসছে। এখানে পরিচালন স্রোত কি হচ্ছে? পরিচালন স্রোত মাঝখান থেকে দুপাশে সরে যাচ্ছে। উপরে পরিচালন, নিচে অ্যাসথেনোস্ফিয়ারে পরিচালন স্রোত বা কনভেকশন কারেন্টটা দুপাশে সরে যাচ্ছে, তার ফলে এই ওপরের যে দুটো ভাসমান পাত আছে সেটাও দুপাশে সরে যাচ্ছে। তাহলে এইখানটা কি হচ্ছে? টান পড়ছে, কাস্টে পৃথিবীর ভূত্বকে টান করছে, ফাটল হচ্ছে এবং এই ম্যাগমা এখান থেকে উঠে আসছে, এসে এখানে কি পর্বত গঠন করছে, আগ্নেয় পর্বত। তবে এটা কি, এবং এই বিশেষ এই ধরনের আগ্নেয় পর্বতকে বলা হচ্ছে কি মহাসাগরীয় শৈলশিরা। কেন? এটা মহাদেশ বরাবরই এইটা দেখা যায়, এটা মহাদেশের মধ্যে বিশেষ দেখা যায় না। যেমন এখানে আটলান্টিক মহাসাগর বরাবর, এখানে আটলান্টিক মহাসাগর বরাবর এস এর মতো, আটলান্টিক মহাসাগরের উপকূল রেখাটা দেখো একটা এস এর মতো। হ্যাঁ, এইখানে ঠিক এর মাঝ বরাবর এখানে ইউরেশীয় পাত, আফ্রিকীয় পাত এবং এখানে আমেরিকীয় পাত বরাবর মাঝখান দিয়ে একটা এস আকৃতির একটা শৈলশিরা দেখা যাচ্ছে। এটি একটা খুব আউটস্ট্যান্ডিং, প্রায় 25,000 কিলোমিটার ধরে এইটা একদম ক্রমান্বয়ে চলেছে। এটা আমরা ওপরে দেখতে পাই না, এটা জলের তলায়,
এই জলের তলায় এটা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সাবমেরিন আমাদের চালানো হলো, তখন সমুদ্রের নিচের এই ভূ বৈচিত্র্য দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন যে বরাবর এই সীমানা বরাবর কি করে একটা শৈলশিরা তৈরি হয়েছে। এবং এইটাও একটা পাত সংস্থান তত্ত্বের সপক্ষে একটা বিরাট প্রমাণ যে দুটো পাত দুদিক থেকে সরে গেছে, আগে একসঙ্গে ছিল, দুটো পাত দুদিক থেকে সরে গেছে এবং মাঝখান থেকে ম্যাগমা উঠে এসে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করেছে। এটা এখানে ইউরোপের আটলান্টিক মহাসাগরে খুব ভালোভাবে দেখা গেলেও আমাদের ভারত মহাসাগরেও কিন্তু এটি আছে। ভারত মহাসাগরে এই বরাবর পাতসীমানা আফ্রিকা পাত এবং ইন্ডিয়া পাত, ভারতীয় পাত, এই বরাবরও কিন্তু এই নিমগ্ন শৈলশিরা দেখা যায়। আমরা প্যাসিফিকে মিড প্যাসিফিক রিজ এইভাবে দেখা যায়। এই বরাবর এদিকে একটি পাত এদিকে সরছে আর পশ্চিম দিকের পাত এদিকে সরছে। তাহলে এইটা সবই মহাসাগরের মাঝ বরাবর বা মধ্য, কখনো একটু ধারে কখনো একটু মাঝখানে। তবে আটলান্টিকের যেটা মিড শৈলশিরা, মিড সমুদ্র মধ্য সামুদ্রিক শৈলশিরা, সেটি অত্যন্ত সুস্পষ্টভাবে দেখা যায় এই পাত সীমানা বরাবর। আচ্ছা, তাহলে পাত সীমানার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ গুরুত্ব আছে, যে কারণে একে 3 ভাগে ভাগ করা হয়। এটা যেহেতু বলেছি, এটা আমি প্রতি সারিতে হচ্ছে এটা নতুন নতুন ক্রাস্ট বা ভূত্বক তৈরি হচ্ছে, তাই এটা গঠনমূলক। অভিসারিতে এটা ধ্বংসাত্মক, অর্থাৎ দুটো পাত একটা পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যেটা ভারী পাত সেটা নিচের দিকে চলে যাচ্ছে এবং পাত নিচের দিকে চলে যাওয়ার মানে কি ভূত্বক কি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এইখানে ভূত্বক প্রসারিত হচ্ছে, এইখানে ভূত্বক ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তার মানে দুটো মিলিয়ে পৃথিবী কিন্তু ব্যালেন্সটা ঠিক রেখেছে। পৃথিবীর সার্কামফারেন্স, পরিধি কিন্তু বাড়ছে না, একই রকম আছে। তার কারণ একটা দিকে সে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই অভিসারী পাতসীমান্তে এবং একটা দিকে সেখানে নতুন পাত তৈরি হচ্ছে। এবার আর একটা আছে নিরপেক্ষ পাতসীমানা। এখানে ধ্বংসপ্রাপ্তও হচ্ছে না এবং গঠনও তৈরিও হচ্ছে না। এখানে একটা পাতের সঙ্গে আর একটা পাত পাশাপাশি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। যেমন উত্তর আমেরিকীয় পাত এবং এখানে এই প্রশান্ত মহাসাগরীয় পাতের সঙ্গে নাজকা পাত। এইখানে দুটো পাত, একটা উত্তর দিকে যাচ্ছে আর এটা দক্ষিণ দিকে যাচ্ছে। এখানে সান আন্দ্রেয়াস চুক্তি রেখা তৈরি হয়েছে। তাহলে এইটা কিন্তু আমাদের কোনো ক্রমে কি পর্বত গঠনে কোনো রকম ভূমিকা নিচ্ছে না, এটা নিচ্ছে চ্যুতি গঠনে ভূমিকা নিচ্ছে। এটাও কিন্তু আমাদের পর্বত গঠনের ভূমিকা নিচ্ছে, মানে আগ্নেয় পর্বত তৈরি হচ্ছে কিন্তু ভঙ্গির পর্বত তৈরি হচ্ছে না। তাহলে আমাদের টপিক হচ্ছে ভঙ্গির পর্বত এবং পাতসংস্থান। সুতরাং আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অভিসারী বা ধ্বংসাত্মক পাতসীমানা। তাহলে আমরা এই দুটোকে এখন বাদ দিলাম আপাতত। তাহলে এটা অভিসারী ধ্বংসাত্মক পাতসীমানার মধ্যে আমরা আবার 3টে ভাগ করতে পারি। একটা মহাদেশীয়, তার আগে বলে নিই পাত 3 রকমের আছে। কতগুলো সম্পূর্ণভাবে মহাদেশীয়, সেগুলো একটু হালকা শিয়ালের পরিমাণ বেশি, সামান্য নিচে সীমা আছে। আর মহাদেশীয়টা পুরোপুরি সিমেন্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি এবং সেটা ভারী পাত। আর কতগুলো আছে হচ্ছে কিছুটা পার্টলি মহাদেশীয়, পার্টলি কি মহাসাগরীয় পাত। অর্থাৎ যেমন আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান পাত, যেটা আগে বললাম, ইন্দো অস্ট্রেলিয়ান পাতে আমরা দেখলাম যে কি এখানে এটা এই পুরো পাতটা এতখানি জুড়ে রয়েছে। সেই পাতের মধ্যে কেবলমাত্র ইন্ডিয়াটা হচ্ছে ল্যান্ডমাস, ইন্ডিয়া এখানে, আর এখানে হচ্ছে অস্ট্রেলিয়াটা ল্যান্ডমাস। তাহলে বেশিরভাগটাই হচ্ছে
এই অভিসারী পাত সীমান্তকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। মহাদেশীয় পাত সীমান্তে যেখানে সংঘর্ষ হচ্ছে, আর এটা হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে যেখানে সংঘর্ষ হচ্ছে, আর মহাসাগরীয় পাত সীমান্তে যে সংঘর্ষ হচ্ছে সেখানে কিন্তু ভঙ্গিল পর্বত বিশেষ তৈরি হচ্ছে না। অগ্নুৎপাত হচ্ছে, চ্যুতি হচ্ছে, এইসব কাজগুলো হচ্ছে। অগ্নুদ্গম হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলো হচ্ছে মহাসাগরীয় পাতসীমানা। সেগুলো প্রশান্ত মহাসাগরের মার্জিনে একদম প্রান্ত দেশে এরকম কতগুলো পাত আমরা দেখতে পাই। তাহলে আমরা এই দুটো অংশ ছেড়ে দিচ্ছি, এইটাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, কেননা এটা আমরা ভঙ্গিল পর্বতে গঠন করে না। হ্যাঁ, তাহলে এটা আমাদের ভঙ্গিল পর্বত গঠন করে এই একটা কেস মহাদেশীয়, আর এটা মহাদেশীয় মহাসাগরীয়। এবার আমরা এইখানে চলে যাই। এইখানে দেখো যে দুটো কেস দেওয়া হয়েছে, দুটো কেসকে স্টাডি করা হয়েছে। এটা মহাদেশীয় মাঝখানে যে নিম্ন সংযোগ রেখা থাকে, যেখানে নিম্ন ভূমি থাকে, তাকে বলা হয় জিওসিনক্লাইন, যেটা আমরা মহীখাত তত্ত্বে পড়েছি। সেটা হচ্ছে দুটো পাতের সংযোগস্থলে একটা নিচু জায়গা থাকে, যেখানে কি দুটো স্থলভাগ থেকে সমস্ত নদী নানা রকম পলি এনে সেখানে জমা করে। এবার আমাদের এই সংঘর্ষ সীমায় দুটি পাত সক্রিয় হয়ে উঠল। দুটোই মহাদেশীয় পাত সক্রিয় হয়ে উঠল। আমাদের কেস স্টাডি খুব ভালো দেখা যায় এই সম্পর্কে। উদাহরণ হচ্ছে হিমালয় আল্পস পর্বতমালা। হিমালয় দক্ষিণ দিকে, এটা দক্ষিণ, এটা উত্তর। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ভারতীয় পাত, যেটা কি পাত? মহাসাগরীয়, বেশিরভাগটাই মহাসাগরীয়, অল্প হচ্ছে মহাদেশীয়। হ্যাঁ, সিমাটিক দিয়ে বেশিটা তৈরি, অল্প একটু শিওয়ালিক। পাতটা একটু ভারী পাত, অপেক্ষা তুলনামূলকভাবে ওপরে ইউরেশীয় পাতটাই পুরোটাই, যে ইউরেশীয় পাত হচ্ছে পুরোটাই কি পাত? পুরোটাই মহাদেশীয় পাত। তাহলে এটা হালকা, তাহলে এবং ফোর্সটা এসছিল কি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে। আগে ভারতবর্ষের এই পাতটা আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল, এটা এবং আফ্রিকা যুক্ত ছিল, মাঝখান থেকে এবার রিফটিং হয়েছে, ভেঙে গিয়ে এই পাতটা দ্রুত কি দক্ষিণ পশ্চিম থেকে উত্তরের দিকে অগ্রসর হয়েছে। কত দ্রুত অগ্রসর হয়েছে ভাবলে অবাক হবে। প্রত্যেক বছরে প্রায় 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার করে সে এগিয়ে গেছে। ফলে এই ভারতীয় পাত এসে এখানে ইউরেশীয় পাতের সঙ্গে যুক্ত হলো। তেথিস মহাসমুদ্র, তেথিস যে জিওসিনক্লাইন, সেখানে যে সেডিমেন্ট পড়েছিল সেই সেডিমেন্টগুলো কি পাহাড় হয়ে উঠে আসলো। হ্যাঁ, কিন্তু যেহেতু ভারতীয় পাতের এই জায়গায় ভারতীয় পাতটা একটুখানি ভারী হলেও খুব বেশি তো ভারী নয়, সে এই পাতটাকে, ইউরেশীয় পাতটাকে খুব ডিনাই করে ছড়িয়ে দিয়ে সে অনেক নিচে নামতে পারল না। বেশিরভাগই ওখানটা ঠোকাঠুকি হলো, এবং কিছুটা ভারতীয় পাতই কিছুটা, যেহেতু দক্ষিণ থেকে আমাদের ফোর্সটা এসেছিল, একটু নেমে গেল ইউরেশীয় পাতের নিচে। এর জন্যই এখানে গলন, এখানে হলো দুটো পাতের সংঘর্ষে গলন হলো, কিন্তু এই দুটো পাতই দুটোই মহাসাগর দেশীয় পাত, ফলে তার কি গভীরতা খুব বেশি, অনেক বেশি পুরু। ফলে এখানে গলন হলেও সেই গলিত ম্যাগমা ভূত্বককে ভেদ করে কি ওপরে উঠতে পারল না। হ্যাঁ, যেই কারণে হিমালয়ের নতুন ভঙ্গিল পর্বত হলেও হিমালয়ের মধ্যে কোনো কি আগ্নেয়গিরি নেই। আল্পসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আল্পসের মেডিটেরিয়ান সি কিন্তু এখনো ওই টেথিসেরই একটা অংশ, কিন্তু তার ধারে অনেকগুলো আগ্নেয়গিরি হয়েছে। আচ্ছা, এবার তাহলে এখানে কি দেখা যাবে? মহাদেশীয় পাতের সংযোগস্থলে ভঙ্গিল পর্বত দেখা যাবে। পরবর্তীকালে অনুভূ আন্দোলনের ফলে এই ভঙ্গিল পর্বত
মধ্যে আরও বেশি ভাঁজ পড়েছে, আরও বেশি চ্যুতি ইত্যাদি দেখা গেছে এবং একদম নিচের দিকে কোথাও কোথাও আগ্নেয় শিলা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেখানে তাতে বোঝা যাচ্ছে যে পাতগুলো সামান্য পরিমাণ হলেও গলন হয়েছে ও অগ্নুদ্গম হয়েছে এবং শিলাস্তরের মধ্যে একটু আগ্নেয় শিলাস্তর দেখা গেছে, যেমন আগ্নেয় এবং রূপান্তরিত। আচ্ছা, তাহলে এটি গেল হচ্ছে আমাদের মহাদেশীয় পাক সীমান্তে। এবার মহাসাগরীয় পাক। মহাসাগরীয় পাতের মধ্যে দেখায় মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত। অর্থাৎ একটা পাত মহাদেশ তৈরি করেছে, একটা পাত মহাসাগর তৈরি করেছে। এটা হচ্ছে মহাদেশীয়, আর এটা হচ্ছে মহাসাগরীয়। মহাসাগরীয় পাত কি ভারী পাত আর মহাদেশীয় পাত অপেক্ষাকৃত হালকা। এই দুটো যখন পরস্পরের কলিশন হলো তখন মহাসাগরীয় পাত কি নিচের দিকে নামতে শুরু করলো। হ্যাঁ, এবং এইখানে যেখানে মহাসাগরীয় পাত যখন অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে ঢুকছে তখন এখানে এটা কি প্রবল সংঘর্ষে এবং অ্যাস্টেনোস্ফিয়ারের উত্তাপে সেটা গলতে শুরু করেছে। এখানে গলছে এবং এই জোনটাকে বলা হয় বেনিয়ফ জোন। সায়েন্টিস্ট যিনি বের করেছিলেন হুগো বেনিয়ফের নাম অনুসারে এটার নাম হলো বেনিয়ফ জোন। এই বেনিয়ফ জোনে দেখা যাচ্ছে যে অংশটা ঢুকে যাচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে এবং তার আংশিক গলন হচ্ছে, তাকে বলছে বেনিয়ফ জোন। তাহলে এখানে যে ম্যাগমা তৈরি হচ্ছে সেই ম্যাগমাগুলো প্রবল সংঘর্ষে দুটো পাতের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে সেই ফাটল দিয়ে সে উঠে আসছে। হ্যাঁ, তাহলে যে একে তো দুটো পাতের মাঝখানে একটা অগভীর সমুদ্র থাকে যার নাম হচ্ছে জিওক্লাইন। ওখানে বলে জিওসিনক্লাইন, এখানে বলে জিওক্লাইন। মহাদেশ এবং মহাসাগরের সংযোগস্থলে যে সংকীর্ণ অগভীর সমুদ্র থাকে তাকে বলা হয় জিওক্লাইন। তাহলে একে তো জিওক্লাইনের যে পলিগুলো সঞ্চিত হয়েছে সেই পলিগুলো ভাঁজ পর্বত রূপে উঠে এসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার সেখানে অগ্নুৎপাতও দেখা যাচ্ছে, আগ্নেয়গিরিও দেখা যাচ্ছে। আমরা যদি রকি আন্দিজ পর্বতগুলো, তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো, হ্যাঁ, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ভূ প্রকৃতিতে কি দেখেছো? এখানে পশ্চিমে যে পর্বতগুলো আছে সেই পশ্চিমের পর্বতগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে কি আগ্নেয়গিরি। মেক্সিকোর কাছে পোপাকাটাপাটাও, ওরিজোবা, হ্যাঁ, আর এদিকেও অ্যান্দিজ পর্বত, এরকম অনেকগুলো আগ্নেয়গিরি আছে, বড় বড় খুব সুউচ্চ আগ্নেয়গিরি আছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। তাহলে এই পর্যন্তই আমরা আজকে রাখছি। তাহলে ভঙ্গিল পর্বতের একটুখানি বলে দিই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো কি। যে ভঙ্গিল পর্বত দুভাগে ভাগ করা যায়। বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলো হচ্ছে নবীন, যেগুলো আমরা দেখছি একদম পুরোপুরি ভঙ্গিল পর্বত নবীন, 7 কোটি বছর আগে তৈরি হয়েছে। এগুলো কখনো কখনো তার একটু আগের থেকে আরম্ভ হয়েছে, কিন্তু 7 কোটি বছর থেকে এই রকি আন্দিজ হিমালয় মোটামুটি একই যুগে তৈরি হয়েছে। এর মূলে হচ্ছে কি শিলা দিয়ে তৈরি? পাললিক শিলা দিয়ে তৈরি, এবং জীবাশ্ম দেখা যায়, তার থেকে বোঝা যায় এটা সমুদ্রের তলদেশে তৈরি হয়েছে। এবং কোথাও কোথাও এর মধ্যে প্রবল চাপ এবং তাপে রূপান্তরিত শিলা, কোথাও কিছু আগ্নেয় শিলাও দেখা যাচ্ছে। এবং এর মধ্যে ভাঁজ দেখা যায়, এবং অতিরিক্ত ভাঁজ ভীষণভাবে, দুটো ভাঁজ যখন আরও বেশি বেঁকে যায় তখন এর মধ্যে চ্যুতি দেখা যায়। এরকমভাবে যখন ভাঁজগুলো খুব বেঁকে যায়, রিকাম্বেন্ট ফোল্ড বলে, তার মাঝখান দিয়ে এই চ্যুতি দেখা যায়। এই শিলাস্তর থেকে বিচ্যুত হয়ে যাবে থাকে। তাহলে প্রবল ভাঁজ খুব তীব্র হয়, তারপরে চ্যুতিও দেখা যায়। আর এখানে এই দুটি
মধ্যে এটা কিন্তু শেষ হয়ে যায়নি গঠন প্রক্রিয়া, এখনও গঠন প্রক্রিয়া চলছে। তোমাদের আগের ক্লাসে বলেছি এখনও হিমালয় উঠছে, এখনও রকি উঠছে, এখনও আন্দেজ উঠছে, তাহলে গঠন প্রক্রিয়া চলেছে। তাহলে আমাদের এগুলোকে দুভাগে ভাগ করা যায়, নবীন এবং প্রাচীন ভঙ্গিল পর্বত। 7 কোটি এগুলো আমাদের একদম অ্যালপাইন যুগে, টার্সিয়ারি যুগে যেগুলো হয়েছে, হিমালয়, রকি, আন্দেজ, আল্পস, এগুলো হচ্ছে সব নবীন, আর যেগুলো আগেকার সেগুলো হচ্ছে প্রাচীন। 22 কোটি বছরের আগে যেগুলো প্যালিওজয়িক যুগে হয়েছে, হার্সেনিয়ান যুগে, প্যালিওজয়িক যুগে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে প্রাচীন। তাহলে টার্সিয়ারি যুগের এগুলো খুব অ্যাক্টিভ, এখনও উচ্চতা বাড়ছে, কিন্তু আগে প্রাচীনগুলোর এখন আর উচ্চতা বাড়ছে না, তাদের গঠন কাজ শেষ হয়ে যাচ্ছে। এখানে তখন কি অগ্নিভবনের কাজ চলছে, ফলে উচ্চতা আস্তে আস্তে কমছে। আর যেহেতু নবীন পর্বতশ্রেণী যেমন উঠছে তেমন ক্ষয় হচ্ছে, সেই হেতু এর বন্ধুরতা বেশি, আর এর প্রাচীনগুলোর বন্ধুরতা কম। আর এখানে উচ্চ শৃঙ্গ হিমালয় অনেক উচ্চতা সম্পন্ন হলেই কি হবে, হিমবাহ হবে, উচ্চ শৃঙ্গ হবে, তুষারমণ্ডিত শৃঙ্গ হবে, এগুলো নবীন ভঙ্গিল পর্বতে দেখা যায়। আর যেগুলো প্রাচীন সেগুলো উচ্চতা কম এবং ওপরের শৃঙ্গগুলো ক্ষয় পেয়ে পেয়ে কি গম্বুজাকৃতি, এরকম উচ্চ শৃঙ্গ ক্ষয় পেয়ে এরকম গম্বুজাকৃতি হয়ে গেছে, অত আর উঁচু নেই। আর দেখা যাচ্ছে যে নবীন ভঙ্গিল পর্বতই হচ্ছে আমাদের আদর্শ ভাতযুক্ত পর্বত। আর এগুলোকে আমরা এখন প্রাচীন ভঙ্গিল পর্বতকে আমরা এখন একদম গঠনের দিক থেকে ভঙ্গিল পর্বত বলি না, এগুলো ক্ষয়প্রাপ্ত ক্ষয়জাত পর্বত বলি।